এই ভূমিকম্পের সময় এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে। ভূমিকম্প সময় আবার আর একটা শ্রেণী আছে, তারা গুজব সৃষ্টি করে অতিমাত্রায়। আতঙ্কটা এই জন্য আরো বেড়ে যাচ্ছে, তাই না? এটাও এক ধরনের, আমি মনে করি যে একটা ক্রাইম। মাইকিং করে বলা হচ্ছে রাত 11টা থেকে 3টার মধ্যে একটা বড় মাত্রার ভূমিকম্প হবে, যে মানুষজনকে ঘরের ভিতর থেকে বের করে দিয়ে তাদের ঘরে যাতে লুটপাট বা চুরি ডাকাতি এগুলা করতে পারে। আমরা কি কিছুদিন, এক সপ্তাহ 10 দিন কি দেশের বাড়িতে, ঢাকার বাইরে চলে যাব কিনা? যে ভূমিকম্পটা পরশুদিন হলো, সেটা হচ্ছে স্মরণকালের মধ্যে সবচাইতে বৃহৎ ঝাঁকুনি সৃষ্টি করেছে, এবং তখন একটা প্যানিক, একটা ট্রমাটাইজ হয়ে গেছে, এবং অনেকেই আপনার হচ্ছে হুটোপাটা হিতাহিত জ্ঞান হারিয়ে তারা বাইরে বের হওয়ার চেষ্টা করেছে, আহত হয়েছে, ছাদ থেকেও লাফ দিয়েছে, এবং তার পরের দিনে আবার দুটা হওয়াতে আরও এই প্যানিকটা আরও বৃদ্ধি পেয়েছে। অনেকে রাতে ঘুমাতে পারে না, এবং একই সাথে এই ভূমিকম্পের সময় এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও যারা সংবাদকর্মী আছেন, আপনারাও ঠিকমতো সঠিক ব্যক্তির কাছে যেতে পারছেন না, বা কার কি এক্সপার্টিস সেখানে হচ্ছে না, যার ফলে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ভূমিকম্প নিয়ে সবাই বিশেষজ্ঞ হিসেবে মতামত দিচ্ছে। এইখানে আর একটা হচ্ছে বিপর্যয়, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এবং এটাও আপনার হচ্ছে মানুষের মধ্যে একটা দারুণ ভীতির সঞ্চার হচ্ছে। ভূমিকম্প যতটা না আপনার হচ্ছে মানুষকে আপনার হচ্ছে মানসিকভাবে একটা দুর্বল করে দিচ্ছে, ট্রমাটাইজ করে দিচ্ছে, তার সাথে একই সাথে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন বিশেষজ্ঞের যে বিভিন্ন রকম বক্তব্য আসছে, তাতে মানুষ আসলে একটা কনফিউজ, বিভ্রান্ত হচ্ছে, এবং আরো বেশি তাদের মধ্যে একটা ভীতি সঞ্চারিত হচ্ছে। এখন আসলে এই যে আর্থকুয়েক বা সেসমোলজি, এটার আসলে 3টা ব্রড ভাগ আছে, ডিভিশন আছে। একটা হচ্ছে আর্থকুয়েক জিওলজি, যেটা কিনা হচ্ছে ভূমিকম্প কোথায় হতে পারে, কি ধরনের ভূতাত্ত্বিক কাঠামো থাকলে সেখানে ভূমিকম্পের শক্তি সঞ্চিত হবে ভূ অভ্যন্তরে, এবং কি ধরনের ফাটল হয়ে এটা বের হতে পারে। অর্থাৎ এই যে ভূমিকম্প শক্তি সঞ্চারণের যে প্রক্রিয়া এবং এটা শক্তি ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই জিনিসটা আপনার হচ্ছে ভূমিকম্প ভূতত্ত্ববিদ যারা ভূমিকম্প নিয়ে কাজ করছে তারা এটা ভালো জানবে, অন্য কোনো কেউ পারবে না। ইভেন যারা সাধারণ ভূতত্ত্ববিদ তারাও কিন্তু অতটা এই বিষয়ে জ্ঞান রাখেন না। যারা ভূমিকম্পবিদ উইথ ব্যাকগ্রাউন্ড অফ জিওলজি, তারা এটাতে যে ধরনের ভালো জ্ঞান রাখবেন, অন্য কোনো প্রফেশন এই বিষয়ে রাখবেন না, তাই না? কোথায় ফল্ট, হ্যাঁ, কোথায় প্লেট রয়েছে, প্লেটের মোশন কত, মোশনের কারণে কি পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে, বা ইতিমধ্যে কি পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেটা হচ্ছে যারা জিওলজিস্ট, সাইসমোলজি নিয়ে কাজ করছে, তারাই এটা হচ্ছে ইনডেপথ নলেজ, সাউন্ড নলেজ তাদের রয়েছে। আর একটা হচ্ছে ডিভিশন হচ্ছে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, যেখানে হচ্ছে যে ভূমিকম্পপ্রবণ প্রবণ এলাকায় বা একটা এলাকায় যে আপনার এত মাত্রার ভূমিকম্প হতে পারে, এবং সেটার ফলে ভূপৃষ্ঠের উপরে কম্পন কি পরিমাণ হতে পারে, হ্যাঁ, হওয়ার ফলে ওইখানকার যে স্থাপনা, তার স্ট্রাকচার কেমন হবে, তার ফাউন্ডেশন কেমন হবে, হ্যাঁ, সেখানে এক্সিট প্ল্যান কেমন হবে, এগুলো হচ্ছে সেই আর্থকুইক যারা ইঞ্জিনিয়ার তাদের এটা কাজ। হ্যাঁ, এখানে আবার যারা ভূতত্ত্ববিদ যারা ভূমিকম্প নিয়ে কাজ করছে, তারা আবার এই জিনিসটা নিয়ে করবে না, কোন বিল্ডিংটা ভূমিকম্পে ধসে পড়বে, কোন জায়গায় হাই রাইজ বিল্ডিং করা যাবে, কোন জায়গায় যাবে না, সেটা ল্যান্ড ইউজ প্ল্যান অনুযায়ী তারা এই জিনিসটা করবে, তাই না? ভূমিকম্পের সোর্সের কাছে কি ধরনের স্থাপনা করা যেতে পারে, বা সোর্স থেকে অনেক দূরে যেখানে ভূমিকম্পের প্রভাব কম, সেই জিনিসটা বিবেচনা নিয়ে তারা এই ধরনের ডিজাইন করবে, এটা হচ্ছে তাদের কাজ। তারা যদি অন্য বিষয়ে কথা বলে যে ভূমিকম্প অমুক জায়গায় অমুক ফল্টে এত মাত্রার, তাহলে মানুষ তো এটা কনফিউজ হয়ে যাবে, তাই না? আর একটা হচ্ছে ডিভিশন হচ্ছে আর্থকুয়েক ফিজিক্স, যেটা হচ্ছে ভূমিকম্পের শক্তিটা যখন নির্গত হয়, বের হয়, তখন এর মধ্যে বিভিন্ন ধরনের তরঙ্গ, খুব ক্ষুদ্র তরঙ্গ থেকে অনেক বড় ধরনের তরঙ্গ এটা বের হয়।
সেই তরঙ্গটাই আসলে আমাদের এই ক্ষয়ক্ষতিগুলা করে। ভূপৃষ্ঠের উপরে যে কম্পনটা, সেই ক্ষুদ্র মাত্রা থেকে স্বল্প মধ্যম থেকে দীর্ঘ মাত্রার যে তরঙ্গ, এইটার যে ক্যারেক্টার, বিহেভিয়ারাল প্যাটার্ন, এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ক্ষয়ক্ষতিটা বা ভূপৃষ্ঠের উপরে ঝাঁকুনিটা কত কম বা কত বেশি হবে। হ্যাঁ, এবং সেটা মাটির গুণাগুণ ভেদে। তো সেটা হচ্ছে আর্থকুয়েক ফিজিসিস্টদের এটা কাজ। তারা কোন মিডিয়া, হ্যাঁ, নরম মিডিয়া দিয়ে ওয়েবের ভেলোসিটি কেমন থাকবে, কতটা স্ট্রং থাকবে, সলিড মিডিয়া দিয়ে ভেলোসিটি কত ফাস্ট হবে, হ্যাঁ, কত দূর যেতে পারবে, কোন ফ্রিকোয়েন্সির ওয়েবগুলা, তাই না, এখানে বেশি অ্যাক্টিভ থাকবে, কোনগুলা ডাই আউট হয়ে যাবে, হ্যাঁ, স্থিমিত হয়ে যাবে, কোনগুলা অনেক দূর পর্যন্ত যেতে পারবে, এটা হচ্ছে তারা। এখন এই তিনটা যে ডিভিশনের যে এক্সপার্ট বা ফিল্ডে যারা কাজ করেন, তারা যদি একসাথে বসে যদি কাজ করে যদি জনগণকে এবং সরকারকে যদি একটা দিক নির্দেশনা দেন, তাহলে এটার হচ্ছে সঠিক একটা কাজ হবে। সেই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে সেই কোঅর্ডিনেটেড ওয়েতে এটা হচ্ছে না। হ্যাঁ, তো আর আমরাও ওই দায়িত্বহীনভাবে ওই কাজগুলো করে যাচ্ছি। আমার যেটা এক্সপার্টিস না, আমি সেই ফিল্ডে কাজ করছি। তো এর ফলেই হচ্ছে যে এই যে বিভিন্ন এক্সপার্টির এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে, যার ফলে সোশ্যাল মিডিয়াতে এটা আসছে, কারণে সবার কাছে চলে যাচ্ছে, আতঙ্কটা এই জন্য আরো বেড়ে যাচ্ছে। তো এটা মোটেই কাম্য না, তাই না? এটাও এক ধরনের, আমি মনে করি যে একটা ক্রাইম। ভূমিকম্প সময় আবার আর একটা শ্রেণী আছে, তারা গুজব সৃষ্টি করে অতিমাত্রায়। হ্যাঁ, এর আগের ভূমিকম্প হিসেবেও দেখা গেছে, গতকালকেও দেখলাম যে মাইকিং করে বলা হচ্ছে রাত 11টা থেকে 3টার মধ্যে একটা বড় মাত্রার ভূমিকম্প হবে, তাই না? এবং এটা তারা করছে যাদের মনে কোনো দুরভিসন্ধি আছে, যে মানুষজনকে ঘরের ভিতর থেকে বের করে দিয়ে তাদের ঘরে যাতে লুটপাট বা চুরি ডাকাতি এগুলো করতে পারে, তাই না? তো এরকম এর আগে এগুলো হয়েছে, তো সেটাও একটা প্যানিক সৃষ্টি করছে, তাই না? তারপরে এই যে আর একটা কারণ যেটা হচ্ছে যে আরো প্যানিক সৃষ্টি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিকে মানে বন্ধ করে দেওয়া, হল ভ্যাকেট করে দেওয়া। এখন সারা দেশের মানুষ তো ঢাকা ইউনিভার্সিটি একটা যে ডিসিশন, সিদ্ধান্ত নেয়, সেটার একটা গুরুত্ব বহন করে সমাজের উপরে, সেটা একটা বিরাট প্রভাব ফেলে। তো সেখানে এখন ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ করে দিল, খবরটা তো এইভাবেই প্রচার হলো যে ভূমিকম্প কারণে ছেলেরা ট্রমাটাইজ, তারা পরীক্ষা দিতে পারবে না। তো এখন ইউনিভার্সিটির উচিত হয় নাই যে হলগুলাকে ভ্যাকেট করা। হয়তো অবশ্যই ট্রমাটাইজ এতে শিকার এবং অনেকে আহত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই, তাদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু পরীক্ষাটা হয়তো ক্যান্সেল করে ক্লাসগুলা চালু করতে পারতেন। আর ওই হলগুলা অনেক দিন পুরাতন হল, অবশ্যই সেগুলো পরীক্ষা করা উচিত। সেটার জন্য হল ভ্যাকেটের প্রয়োজন নেই। সেটার জন্য যে টেস্ট করার জন্য যে ইকুইপমেন্ট বুয়েটের রয়েছে, সেইগুলো এনে এটা টেস্ট করা যায়। অনেকগুলো এর আগেও টেস্ট করা হয়েছে, প্রয়োজনে আবার দ্বিতীয়বার টেস্ট করা যেতে পারে। তো এবং সেটার ইম্প্যাক্টটা পড়েছে বিভিন্ন জায়গায়, যার ফলে স্কুলগুলোতে আজকে যে পরীক্ষা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এই খবরটা যখন এটা কালকে সব জায়গায় স্প্রেড হয়ে যাবে, তখন আর একটা প্যানিক সৃষ্টি হবে। এবং আমার কাছে খবর আসলো যে রাতের বেলায় অনেকে ঘুমাতে পারছে না তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, যদি ভূমিকম্প রাত্রে হয়, তাই না? তো তারা আমার জানতে চাচ্ছিল যে আমরা কি কিছুদিন, 1 সপ্তাহ 10 দিন কি দেশের বাড়িতে, ঢাকার বাইরে চলে যাব কিনা, যদি ঢাকাতে যেহেতু ভূমিকম্প হয় তাহলে কি করবো। আমি বললাম যে না, এটা তো কোনো সলিউশন হলো না, কেননা এই ভূমিকম্প সামনে আবার হবে কি হবে না কেউই বলতে পারে না, তাই না? তাহলে এই যে মানে বিভ্রান্তিকর যে তথ্য, এইটা সমাজে ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, এইটা হচ্ছে আর একটা আমাদের জন্য একটা মানে বিপদ করছে এবং মানুষের মধ্যে আরো আতঙ্ক সৃষ্টি করছে। তো এখন আমাদেরকে আসলে এখান থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যারা এই ভূমিকম্প বিষয়ে যারা বক্তব্য দিব বা করব, বা যারা আমাদের বক্তব্য শুনছেন, তাদেরকেও এটা বোঝা উচিত যে কার বক্তব্যটা গ্রহণ করা যায়। বা আমাদেরও আসলে যারা দিচ্ছে, আমাদেরও উচিত যে আমি যে ফিল্ডে বিশেষজ্ঞ নই বা যে ফিল্ডে আমার ভালো ধারণা নাই,
আমার সারফেশিয়াল বা হালকা ধারণা আছে, সেই হালকা ধারণা নিয়ে আমার ওই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওরকম বক্তব্য দেওয়া উচিত না, তাই না? তাহলে আমাদের ভিতরে সেই ভুলভ্রান্তি, এবং এই জিনিসটা হচ্ছে কি সোসাইটির কাছে একটা এবং সরকারের কাছে একটা মিসলিডিং, মিসগাইড হচ্ছে, তাই না? তো এটা কিন্তু একটা বিরাট লং টার্ম ইম্প্যাক্ট করছে।